ঈদুল আজহাকে কেন্দ্র করে অনলাইনে ছড়িয়ে পড়েছে নানা লোভনীয় অফারের ফাঁদ। দাবি করা হচ্ছে নির্দিষ্ট লিঙ্কে প্রবেশ করে পিন ও ওটিপি দিলেই এফএফএস প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাবে 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। পোস্টগুলোকে ঘিরে যখন বহু মানুষ বিভ্রান্ত হচ্ছেন, তখন দেখা যায় অফারটি সম্পূর্ণ ভুয়া। লিঙ্কে ক্লিক করে ব্যক্তিগত তথ্য দিলেই ব্যবহারকারীরা পড়ছেন প্রতারণার ফাঁদে। একই সময়ে সামাজিক মাধ্যমে উত্তেজনা ছড়ায় ইন্টারনেট বন্ধের আরও একটি দাবি, কিন্তু পরে দেখা যাচ্ছে 2023 সালের পুরনো ঘটনাকেই ছড়িয়ে দেওয়া হয়েছে নতুন করে। দর্শক, চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। ঈদুল আজহাকে কেন্দ্র করে বিকাশে 5,000 টাকা সালামি, সব গ্রাহক পাবেন 7,999 টাকা বোনাস কিংবা 20,000 টাকা পর্যন্ত অফার। এমন সব লোভনীয় দাবি ছড়িয়ে অনলাইনে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়। লিঙ্কে প্রবেশ করলে বিকাশের মতো দেখতে ওয়েবসাইটে গ্রাহকদের পিন ও ওটিপি দিতেও বলা হয়। দাবিটিকে সত্যি ভেবে অনেকেই বিভ্রান্ত হন, কিন্তু বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে দেখা যায় এসব অফারের কোনো বাস্তবতা নেই। প্রতারণার ফাঁদ তৈরি করে বিকাশের মতো দেখতে নকল ওয়েবসাইটে গ্রাহকদের পিন ও ওটিপি দিতে বলা হচ্ছে। ভুয়া লিঙ্কে প্রবেশ করলে আর সেটি দিলেই মুহূর্তেই অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। ওদিকে 2 দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ থাকবে এমন দাবিতে টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিও ব্যাপক উত্তেজনা তৈরি করে। বিষয়টিকে ঘিরে মুহূর্তে বিভ্রান্তি ছড়িয়ে পড়লে দেখা যায় এটি সাম্প্রতিক কোনো ঘটনা নয়। 2023 সালে দেশের প্রথম সাবমেরিন ক্যাবেল আপগ্রেডেশনের সময় প্রকাশিত পুরনো সংবাদ ভিডিওকে ছড়িয়ে দেওয়া হয়েছে বর্তমান দাবিতে। গুজব এখানেই শেষ নয়। ইন্দোনেশিয়ায় বন্যার স্রোতে বাঘকে রক্ষায় পিঠে তুলে নিল হাতি, এমন দাবিতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিও সম্পূর্ণ ভুয়া। ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। ইন্দোনেশিয়া বা আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও ঘটনাটির সত্যতা পাওয়া যায়নি। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করে দেখা গেল সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, 71। দর্শক, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম। ইতিমধ্যেই আমরা জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার। আমরা তার সাথে কথা বলবো। আবুল কালাম আজাদ মজুমদার, ঈদ মোবারক, স্বাগত 71 টেলিভিশনে। ধন্যবাদ আপনাকে। আবুল কালাম আজাদ মজুমদার, আমরা বিভিন্ন ফ্যাক্ট চেক গুলো দেখছিলাম, আপনিও নিশ্চয়ই প্রতিবেদনগুলো দেখছিলেন, এবং সবসময়ই যেমনটি দেখা যায় যে উৎসব পার্বণ আসলেই কেন জানি এর প্রকোপ আরও বেশি বেড়ে যায়। বিভিন্ন ধরনের ভুয়া বিজ্ঞাপন থেকে শুরু করে ওটিপি আদান প্রদানের বিষয়গুলো, এবং কিছু মানুষ এই বিজ্ঞাপনগুলোকে বিশ্বাস করে লিঙ্কে ক্লিক করছে, ওটিপি দিচ্ছে, এবং তারা কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছে। এবং আমরা যেমনটি দেখলাম যে 20,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত তারা হারাচ্ছে। আসলে এই বিষয়ে কি বলবেন? মানুষের সচেতনতার অভাব কেন এখনো কমছে না আসলে? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে উৎসব পার্বণ এলে এই ধরনের প্রতারক চক্র অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। আমরা সাধারণত দেখি যে যে ফেক নিউজ গুলো ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, এগুলোর কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকে বা কিছু ভিউ বাড়ানোর কিছু কৌশল থাকে। কিন্তু উৎসব পার্বণ যখন আসে, যখন মানুষ আসলে আ অনেক কেনাকাটা করে বা অনেক খরচ করে, তখন এক শ্রেণীর মানুষ আছে, প্রতারক আছে, এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে এবং এই বিষয়ে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। এগুলো আসলে এগুলোকে আর ফেক নিউজের সংজ্ঞায় না ফেলে বরঞ্চ এগুলোকে এক ধরনের সাইবার অপরাধ হিসেবেই দেখা উচিত। আমাদের আ খুব ভালো একটা সাইবার ল হয়েছে। আসলে যে লটার একটা অন্যতম উদ্দেশ্যই হচ্ছে যে আ মানে সাইবার স্পেসকে ব্যবহার করে কেউ যাতে মানুষের সাথে প্রতারণা করতে না পারে, আ মানুষকে ধোঁকা দিতে না পারে বা লোক ঠকানোর কোনো কাজ করতে না পারে। এই লটা এখানে এটা করা হয়েছে। এর আগে এ ধরনের ল যখন ছিল সেগুলোকে আমরা দেখেছি বিগত আ সরকার আমলে সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে বিগত অন্তর্বর্তীকালীন সরকার সেই আইনে
সংশোধনী এনেছে এবং এখন সাইবার আইনটাকে আরেকটু উপযোগী করা হয়েছে, যেটা আমাদের সর্বশেষ পার্লামেন্টের অধিবেশনে অনুমোদিত হয়েছে এবং এই আইনটাকে এখন সময় এসেছে কঠোরভাবে প্রয়োগ করা এই ধরনের প্রতারণা ঠেকানোর জন্য। এটা আসলে যেহেতু এ ধরনের ফেক নিউজ এগুলো তো আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা বাক স্বাধীনতা এগুলোর সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। জি। এগুলো পুরোপুরি এক ধরনের প্রতারণার কৌশল এবং মানুষ ঠকানোর কৌশল এবং এগুলোর ব্যাপারে আমরা বিশ্বাস করি যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে, তারা এগুলো খুব শক্ত হাতে দমন করবে এবং এগুলো নিয়ে খুব সিরিয়াসলি ইনভেস্টিগেট করবে। জি, আবুল কালাম আজাদ মজুমদার, আপনি যেমনটি বলছিলেন যে আপনাদের সাইবার আইনের বিষয়ে কিছু সংশোধনী এসেছে। নিঃসন্দেহে এটি পজিটিভ একটি নিউজ আমাদের জন্য। কিন্তু বাংলাদেশের আইনের ক্ষেত্রে যে বিষয়টি আসলে ঘুরে ফিরে সবার মনে খুব দাগ কেটে যায় যে আ অপরাধী যারা সাইবার এই ক্রাইমগুলো করছে তাদেরকে একটি নির্দিষ্ট সময়ের জন্য তারা জেলে যাচ্ছে। আদালত পর্যন্ত তাদের নিয়ে যাওয়া হচ্ছে ঠিকই। কিন্তু ওই যে জামিনের যে বিষয়টি, খুব তাড়াতাড়ি জামিন হয়ে যাচ্ছে, সেটা অর্থের প্রভাব বলেন কিংবা যে ধরনের ফাঁকফোকরে, আইনের ফাঁকফোকরে তারা বের হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এই অপরাধীরা একই রকম অপরাধ আবার করছে। তাদের সে ধরনের কোনো রিয়েলাইজেশন হচ্ছে না যে কিছুদিন আগেই আমি জেল থেকে আসলাম, বা এই ধরনের রিয়েলাইজেশনের ব্যাপারটা খুব কম দেখা যাচ্ছে এবং একই অপরাধ করে আবারও তারা জেলে যাচ্ছে। তো এই কন্টিনিউয়াস যে বিষয়টি ঘটে যাচ্ছে, এর আসলে শেষটি কোথায়? দেখেন, এইটা তো আসলে আমাদের বিচারকদের বিষয়। প্রাজ্ঞ বিচারকরা আছেন, উনারা দেখবেন। আমরা জানি যে আমাদের যে আইনগুলো আছে সেগুলোতে যথেষ্ট শাস্তির ব্যবস্থা করা আছে। তবে ১ম অফেন্সের ক্ষেত্রে আইন কিছু নমনীয় থাকলে থাকতে পারে। কিন্তু যখন রিপিট অফেন্স হয়, যেটা আপনি বলছেন যে একবার অপরাধ করে জামিন নিয়ে বেরিয়ে এসে আবার একই অপরাধ করে, সেক্ষেত্রে রিপিট অফেন্সের ক্ষেত্রে আইনে যে ধারাগুলো আছে সেগুলো যদি আমাদের সম্মানিত বিচারকগণ আ বিবেচনায় নিয়ে আপ আ সেগুলো আ ব্যবহার করে তাদেরকে অপরাধীকে শাস্তি দেন, আমার ধারণা এক্ষেত্রে হয়তোবা কিছুটা প্রতিকার পাওয়া যেতে পারে। জি, আবুল কালাম আজাদ মজুমদার, আমরা আসলে অনেক সিরিয়াস টপিক নিয়ে কথা বলছিলাম। যেহেতু ফেক নিউজ নিয়ে আমরা কথা বলছি, আপনার একটু অভিজ্ঞতা একটু জানতে চাই। আপনি কি কখনো এরকম কোনো ট্র্যাপে পড়েছেন? যে কোনো একটি লিংকে ক্লিক করলেন বা কোনো একটি ফাঁদে পড়ে গেলেন, এই ধরনের কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা? একটু শুনবো। না, আমি এ ধরনের ঘটনায় পড়িনি। তবে আমি যেহেতু একটা সরকারের সাথে কাজ করেছিলাম, আমি তো অনেক ফেক নিউজ এর শিকার হয়েছি ব্যক্তিগতভাবে। আ সেটা আমার ধারণা এক ধরনের মানুষ আছে যারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করেছেন। তবে এখন পর্যন্ত আল্লাহ তাআলার অশেষ রহমত যে এই ধরনের প্রতারক চক্রের আমি খপ্পরে পড়িনি। কিন্তু আমার চেনা জানা অনেককেই আমি দেখেছি যে তারা এ ধরনের প্রতারক চক্রের খপ্পরে পড়তে, এবং এটা আসলে নতুন কিছু নয়। আমাদের শুধু যে সাইবার স্পেস তা নয়, সাইবার স্পেসের বাইরেও কিন্তু বিশেষ করে উৎসব পার্বণের সময় এ ধরনের প্রতারক চক্র সক্রিয় আছে। আমরা ব্যাংকগুলোর সামনে দেখেছি এক শ্রেণীর লোক যখন দাঁড়িয়ে থাকে, কখনো যখন কেউ ব্যাংক থেকে রেমিটেন্স নিয়ে বেরিয়ে এলে তাকে আ বৈদেশিক মুদ্রা কেনার লোভ দেখানো হয়, যাতে করে তার আসলে টাকাটা হাতিয়ে নিতে পারে। জি। এটা আমি চোখের সামনেই দেখেছি। সো এগুলো পরিষ্কারভাবে অপরাধ। এগুলাকে আসলে আপনি ফেক নিউজও অবশ্যই অপরাধ। কিন্তু ফেক নিউজের ক্ষেত্রে আইনের নির্দিষ্ট কিছু মাত্রা আছে এবং ফেক নিউজের উদ্দেশ্য একেকজনের ক্ষেত্রে একেক রকম। আর প্রতারণাটা এটা একেবারে পরিষ্কারভাবে ক্রিমিনাল অফেন্স। এটাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখেই আসলে ট্রিট করা উচিত। এটাকে এখানে অন্য কোনোভাবে দেখার কোনো সুযোগ নেই। জি, আবুল কালাম আজাদ মজুমদার, আপনি যেমনটি বলছিলেন যে আসলে অপরাধ তো অপরাধী, ছোট হোক বা বড় হোক। আর আপনি যেমনটি বলছিলেন যে আপনি যখন অন্তর্বর্তী কালীন সরকারের সাথে কাজ করেছেন, আপনারও কিছু অভিজ্ঞতা হয়েছে। একটু আপনার কাছে জানতে চাই, এখন যেহেতু আপনি এই আ যেই আপনার পজিশনটি ছিল ওখান থেকে বাইরে আছেন, এখন নিজের মতো কাজ করছেন। কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে এখন আপনাকে নিয়ে কিন্তু টুকটাক না, আমি বলব যে বেশ লেখা হয় এবং বিভিন্ন ধরনের ফেক নিউজ আমি দেখেছি যে অনেক ধরনের লেখা ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে আসলে, যদি একদম সরাসরি বলতে চাই। এই গুজবগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করেন এবং কখনো কি খুব বেশি মনে হয়েছে যে একদমই এটি নাগালের বাইরে চলে যাচ্ছে, আইনের একটি সহায়তা নেওয়া উচিত? একটু শুনবো। ধন্যবাদ আপনাকে। আসলে এইগুলো ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই। কারণ যারা আ গুজব রটায় তারা ইতিমধ্যেই আসলে চিহ্নিত এবং তাদের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নবিদ্ধ। আপনি যদি গুজবের আ ব্যক্তিগতভাবে গুজবের রেসপন্স আ
শুরু করেন তাহলে আপনাকে দেখা গেল যে আপনার কাজের সময়ের একটা নির্দিষ্ট অংশ এই কাজেই আপনাকে ব্যয় করতে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি এটা বা এটা আমার একারও কোনো সমস্যা নয়। এটা আমাদের একটা কালেকটিভ প্রবলেম। আমরা জাতি হিসেবেই আমরা এই গুজবের শিকার হচ্ছি প্রায় প্রত্যেকেই। আমরা আপনি যেমনটা বলেছেন যে আজকে যারা প্রতারণার আ শিকার হচ্ছেন তারাও কিন্তু এই ধরনের এক ধরনের গুজবের মাধ্যমেই কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে আপনার অনলাইন বা সাইবার স্পেসকে ব্যবহার করে যারা মিথ্যা সংবাদ ছড়ায় বা ভুল সংবাদ ছড়ায় তাদের যদি শনাক্ত করা যায়, তাদেরকে যদি চিহ্নিত করা যায় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ যারা আছে বিশেষ করে Facebook বা Instagram বা অন্যান্য আরো সামাজিক যোগাযোগ মাধ্যমের যে মাধ্যমগুলো আছে তাদেরকে রিপোর্ট করার একটা সুযোগ আছে। তাছাড়া আইনি ব্যবস্থা নেওয়ারও সুযোগ আছে। কিন্তু আমি মনে করি যে এটা আসলে কালেক্টিভলি অ্যাড্রেস করা উচিত। জি, আবুল কালাম আজাদ মজুমদার, আরেকটি বিষয় একটু জানবো যে আপনি যেহেতু সরকারের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন, আমার একটু ব্যক্তিগত জায়গা থেকে একটি প্রশ্ন, যখনই যে সরকার আসুক না কেন তাদেরকে কেন্দ্র করে গুজবের পরিমাণটা কেন জানি খুব বেশি বেড়ে যায় এবং সেটি যেই সরকারই হোক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তারাও বিভিন্ন ধরনের আসলে গুজবের শিকার হয়েছে। সরকারকে যখন টার্গেট করে একটি দেশে এত গুজব ছড়ানো হচ্ছে, আসলে সরকারের পক্ষ থেকে সর্বপ্রথম পদক্ষেপটি কি আপনারা কিছু নিয়েছিলেন ওই সময়ে? না, আমরা তো অনেক পদক্ষেপে নিয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা নিজেরাই আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আমরা নিজেরাই অনেক গুজব ডিবাঙ্ক করার চেষ্টা করেছি। আর আমাদের ক্ষেত্রে আমাদের মূল স্ট্র্যাটেজিটা ছিল আসলে তথ্য অবাধ প্রবাহ নিশ্চিত করা। আমরা যত বেশি আসলে তথ্য দিতে পারবো, অফিসিয়াল চ্যানেল থেকে যত বেশি তথ্য আসবে তত অপতথ্যের সুযোগ কমে আসবে। সো এই কৌশলটাকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের সাংবাদিকরা যারা আছেন তারা যাতে দ্রুত আমাদের কাছ থেকে তথ্য পেতে পারেন। তারা আসলে যখন অফিসিয়াল চ্যানেল থেকে আমাদের গণমাধ্যমগুলো তথ্য পেয়ে থাকেন তখন আসলে যেসব ভুয়া বা অনির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা তখন তারা আসলে সেভাবে অপতথ্য সুযোগ পায় না বা ছড়ালেও সেটা জনমনে খুব একটা প্রভাব তৈরি করে না। আমরা এভাবেই তথ্যের প্রবাহ নিশ্চিত করে আমরা চেষ্টা করেছি। আর যেসব ক্ষেত্রে আপনার অপতথ্য এসেছে সেগুলোতে আমরা মোকাবেলা করেছি। আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের যে অপতথ্যগুলো ছড়ানো হয়েছে তার একটা বড় অংশ বিদেশ থেকে হয়েছে এবং সুনির্দিষ্টভাবে বললে ভারত থেকে হয়েছে। জি, তো সেক্ষেত্রে এবং এমনকি আমরা দেখেছি যে ভারতের মূলধারার গণমাধ্যমও কিন্তু অনেক বিভ্রান্তিকর তথ্য দিয়েছে যেগুলো আমরা অফিসিয়াল চ্যানেলে ভারতীয় সাংবাদিকদেরকেও আমরা আসলে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং থেকে আমরা ভারতীয় সাংবাদিকদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তাদেরকে নিয়মিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি যাতে তারা অন্তত সঠিক তথ্যটা পায় সঠিক এবং ভারত তথ্যটি পায়। থেকে অপতথ্যের সরবরাহটা কমে। তো আমাদের দিক থেকে আপনার চেষ্টা ছিল এবং আমার বিশ্বাস এই মুহূর্তে যারা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কাজ করছেন বা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আছেন তারাও এগুলো নিয়ে কাজ করছেন এবং তাদেরও অনেক উদ্যোগের ফলে হয়তোবা জি, তারাও আসলে তাদের জায়গা থেকে যথেষ্ট আসলে এই বিষয় নিয়ে কাজ করবে। আমরাও আসলে সেই প্রত্যাশা করছি। আবুল কালাম আজাদ মজুমদার, আজ সময় একদমই শেষ হয়ে গেছে। নিশ্চয়ই অন্য কোনো পর্বে আবারও আপনার সাথে এই বিষয়ে কথা হবে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্টটি চেক করুন। একাত্তরের সাথেই থাকুন।